সামাজিক মাধ্যমে শিশু কিশোরদের আসক্ত করে তোলার অভিযোগে করা মামলাগুলো নিষ্পত্তিতে সর্বোচ্চ $18 বিলিয়ন দিতে সম্মত হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। 29টি স্টেটের করা মামলাগুলো নিষ্পত্তির পাশাপাশি কিশোরদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের দৈনিক সময়সীমা ও রাতের ব্যবহার নিয়ন্ত্রণ সহ নতুন বিধিনিষেধ আরোপ করবে প্রতিষ্ঠানটি। বয়স যাচাই কঠোর করা, কিশোরদের অনুপযুক্ত কন্টেন্ট থেকে সুরক্ষা এবং অভিভাবকদের নিয়ন্ত্রণের সুযোগ বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছে মেটা। জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে শিশু কিশোরদের ইচ্ছাকৃতভাবে আসক্ত করে ক্ষতি করার অভিযোগে 29 স্টেটের করা মামলায় সমঝোতায় পৌঁছেছে মেটা। সমঝোতার আওতায় আগামী এক দশকে প্রায় $18 বিলিয়ন ক্ষতিপূরণের পাশাপাশি কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় কঠোর বিধিনিষেধ আরোপ করবে প্রতিষ্ঠানটি। একই সাথে অভিভাবকের অনুমতি ছাড়া প্রতিদিন সর্বোচ্চ 2 ঘন্টার বেশি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে না কিশোর কিশোরীরা। এছাড়া রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ব্যবহার বন্ধ এবং বয়স সীমাবদ্ধ কন্টেন্টে প্রবেশ ঠেকাতে নেওয়া হবে বাড়তি ব্যবস্থা। তবে কোনো দায় স্বীকার না করেই এই সমঝোতা করেছে মেটা। বুধবার ভারমেন্টের অ্যাটর্নি জেনারেল চ্যারিটি ক্লার্ক এই সমঝোতার ঘোষণা দেন। The settlement was made in coordination with 51 other states and territories who had either sued as a part of a multi-district litigation or individually in their own state, as Vermont had done. ক্লার্ক জানান, 18 বছরের কম বয়সীদের সুরক্ষায় বাধ্যবাধকতা জারির পাশাপাশি 13 বছরের কম বয়সীদের জন্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। The settlement requires fundamental changes to Instagram and other Meta social media platforms for users under 18. I'll list some of the changes. এই সমঝোতায় ক্যালিফোর্নিয়া $2.1 বিলিয়ন পর্যন্ত ক্ষতিপূরণ পাবে, যা কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যয় করা হবে বলে জানান স্টেটটির অ্যাটর্নি জেনারেল রব বন্টা। তবে অন্য প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তিনি। ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রিয়া ক্যাম্পবেল জানান, তারা অন্তত $366 মিলিয়ন পাবে। এর আগে মঙ্গলবার এই মামলার বিচারে সাক্ষ্য দিয়ে ইনস্টাগ্রাম প্রধান নেতিবাচক তথ্য গোপন রাখার অভিযোগ অস্বীকার করেন। সামাজিক মাধ্যমে আসক্তির কারণে কন্যা হারানো ভিক্টোরিয়া হিংস জানান, সংবেদনশীল নথি গোপন রাখতেই জাকারবার্গ সমঝোতার পথ বেছে নিয়েছেন। Mark Zuckerberg does not want to go up against and see all the information that কর্পোরেট পলিসি বিশেষজ্ঞ জেফ্রি সনেনফেল্ড বলেন, $16 বিলিয়ন জরিমানা মেটার মাত্র 2 সপ্তাহের উপার্জনের সমান। তার মতে, মেটার কাছ থেকে আরো বেশি ক্ষতিপূরণ আদায়ের সুযোগ হাতছাড়া করেছে স্টেটগুলো। তরুণদের মানসিক স্বাস্থ্য সংকটের তুলনায় এ আর্থিক জরিমানা ও নীতিগত পরিবর্তন কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতি বিশ্লেষক নীল আইউইন। শীর্ষ সামরিক কর্মকর্তাদের রদবদল, যুদ্ধ পরিচালনা নিয়ে মতবিরোধ এবং সামরিক সংবাদ মাধ্যমের সম্পাদকীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে স্টার্স অ্যান্ড স্ট্রাইপস এর সম্পাদক প্রকাশক এও এক প্রতিবেদককে বরখাস্তের ঘটনায় সামরিক সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। পেন্টাগন তাদের বিরুদ্ধে অবাধ্যতার অভিযোগ এনেছে। এই ঘটনায় কংগ্রেসে তদন্তের দাবিও উঠেছে। একই সময়ে হেগসেথের নেতৃত্ব ও সামরিক বাহিনীতে তার নীতিগত পরিবর্তন নিয়ে সাবেক সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকদের মধ্যেও সমালোচনা রয়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই পেন্টাগনে একের পর এক বিতর্কে চাপে পড়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। শীর্ষ সামরিক কর্মকর্তাদের রদবদল, যুদ্ধ পরিচালনা নিয়ে মতবিরোধ এবং সামরিক সংবাদ মাধ্যমের স্বাধীনতা সব মিলে প্রশ্ন উঠেছে পেন্টাগনের নেতৃত্ব নিয়ে। হেগসেথের অধীনে একাধিক সিনিয়র কর্মকর্তা দায়িত্ব হারিয়েছেন। সমালোচকদের অভিযোগ, অভিজ্ঞ নেতৃত্বে ঘন ঘন পরিবর্তনে সামরিক বাহিনীর স্থিতিশীলতা দুর্বল হচ্ছে। পিট হেগসেথকে বেপরোয়া চিয়ার লিডার আখ্যা দিয়ে সিএফআর এর প্রেসিডেন্ট এমিরিটাস রিচার্ড হাসের অভিযোগ, তার অযাচিত হস্তক্ষেপে সামরিক নেতৃত্বে সংকট তৈরি হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জেনারেল ওয়েসলি ক্লার্কও সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে পরিবর্তন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তার মতে, এ ধরনের পরিবর্তনে অভিজ্ঞ নেতৃত্ব কাঠামো দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। জেনারেল র্যান্ডি জর্জকে সরিয়ে দেওয়ার পর এর কারণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সঙ্গীত শিল্পী কিড রকের সম্পত্তির কাছে সামরিক হেলিকপ্টার ফ্লাইবাইয়ের তদন্ত ঘিরেও মতবিরোধের খবর সামনে এসেছে। এদিকে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি নিয়ে সামরিক সদস্যদের নৈতিক আপত্তিও বাড়ছে। আন্তর্জাতিক আইন, বেসামরিক প্রাণহানি ও যুদ্ধের উদ্দেশ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেকেই।
এমএস নাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে প্রতি মাসে প্রায় 400 জন সেনা সদস্য চাকরি ছাড়ার বিষয়ে খোঁজ নিচ্ছেন। তাদের অভিযোগ, আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে অভিযান চালাতে বাধ্য করা হচ্ছে। অপারেশন সাউদার্ন স্পিয়ারের আওতায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব অভিযানে সামরিক ও আন্তর্জাতিক আইন মানা হয়েছিল কিনা তা নিয়েও বিতর্ক চলছে। পেন্টাগনের অস্থিরতার আরেকটি বড় দিক স্টার্স অ্যান্ড স্ট্রাইপস। পত্রিকাটির সম্পাদক এরিক স্লাভিন, প্রকাশক ম্যাক্স লেডারার ও প্রতিবেদক লারা কোর্টেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় সরব হয়েছেন ডেমোক্রেটিক সেনেটর রুবেন গ্যালাগো। তার অভিযোগ, সামরিক সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ সদস্যদের স্বাধীন তথ্য পাওয়ার অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে। গ্যালাগোর মতে, সামরিক সদস্যদের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ঘটনায় কংগ্রেসে তদন্তের ইঙ্গিত দেন তিনি। এদিকে দীর্ঘমেয়াদী মোতায়েনের চাপ বাড়ছে নেইভিতেও। ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকায় নাবিকদের পরিবারগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে থাকায় নাবিকদের মানসিক স্বাস্থ্য, বিশ্রাম ও পরিবারের সঙ্গে যোগাযোগ নিয়েও প্রশ্ন উঠেছে। মেইল ইন ভোটিং সীমিত করতে প্রেসিডেন্ট নির্বাহী আদেশ বাস্তবায়নে সব আইনি বাধা তুলে নিয়েছে ফেডারেল আদালত। বুধবার বোস্টনের ফেডারেল বিচারক ইন্দিরা তালওয়ানি ওই নির্বাহী আদেশের ওপর দেশব্যাপী থাকা নিষেধাজ্ঞা তুলে নেন। এর ফলে আগামী মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোটদানের নতুন নিয়ম কার্যকরের পথে আগাতে পারবে ট্রাম্প প্রশাসন। এদিকে ইউএস পোস্টাল সার্ভিসের মেইল ভোটিং সংক্রান্ত নতুন নিয়মের বিরুদ্ধে মামলা করেছে 24টি স্টেট ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া। ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় আসন্ন নভেম্বরের নির্বাচনে নতুন নিয়ম স্থগিত করার দাবি জানানো হয়েছে। মেইল ইন ব্যালট সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের উপর দেশব্যাপী থাকা স্থগিতাদেশ তুলে নিয়েছেন বোস্টনের ফেডারেল বিচারক ইন্দিরা তালওয়ানি। এর ফলে ডাকযোগে ভোটদান প্রক্রিয়ায় নতুন বিধিনিষেধ কার্যকরের সুযোগ তৈরি হয়েছে। আপাতত কোনো আইনি নিষেধাজ্ঞা ছাড়াই আদেশটি বাস্তবায়নের পথে আগাতে পারবে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে করা মামলাকে প্রিম্যাচিওর ঘোষণা করে রায় দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মতে, এই মুহূর্তে স্টেটগুলোর মামলা করার কোনো আইনি এখতিয়ার নেই, কারণ নির্বাহী আদেশের কারণে এখনও তাদের নির্বাচনী কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। এই রায়ের পরিপ্রেক্ষিতেই স্থগিতাদেশ তুলে নেন বিচারক তালওয়ানি। এদিকে ইউএস পোস্টাল সার্ভিসের ডাকযোগে ভোট সংক্রান্ত নতুন নিয়মের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে 24টি স্টেট ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার একটি জোট। ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে করা মামলায় তাদের অভিযোগ, নতুন নিয়ম নির্বাচনের উপর স্টেটগুলোর সাংবিধানিক ক্ষমতায় হস্তক্ষেপ করছে এবং বাস্তবায়নের সময়সীমাও অত্যন্ত কম। ইউএসপিএস এর নতুন বিধিমালায় মেইল ইন ব্যালটের খামে নির্দিষ্ট নকশা ও ইউনিক বারকোড ব্যবহারের পাশাপাশি ডাকযোগে ভোট দিতে চাওয়া ভোটারদের তালিকা ইউএস পোস্টাল সার্ভিসকে দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। তালিকায় নাম না থাকলে ব্যালট সরবরাহে বাধা দেওয়ার সুযোগও রাখা হয়েছে। বিরোধীদের দাবি, নতুন নিয়মের ফলে কয়েক মিলিয়ন ভোটার ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়বেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব স্টেটগুলোর হাতে, ফেডারেল হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নেভাডার অ্যাটর্নি জেনারেল অ্যারন ফোর্ড জানান, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এই নতুন নিয়ম ঠেকাতে মামলা করেছেন তারা। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকা অবস্থায় এমন নির্দেশনা কেবল অসাংবিধানিক নয়, পুরোপুরি অসম্ভব বলে মন্তব্য করেছেন অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল ক্রিস মেস। ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মিনেসোটার সেক্রেটারি অব স্টেট স্টিভ সাইমন বলেন, মিনেসোটায় মেইল ইন ভোটের প্রক্রিয়া আপাতত আগের মতোই রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের এত অল্প সময় আগে নতুন প্রযুক্তিগত অবকাঠামো, ভোটার তালিকা ও ব্যালট ব্যবস্থাপনা পদ্ধতি তৈরি করা স্টেটগুলোর জন্য খুবই কঠিন কাজ। ফলে আগামী দিনগুলোতে এ নিয়ে আইনি লড়াই আরো জোরালো হতে পারে। নির্বাচনের প্রস্তুতির একেবারে শেষ সময়ে নতুন নিয়ম, আদালতের সিদ্ধান্ত এবং পাল্টা মামলায় মেইল ইন ভোটিং নিয়ে অনিশ্চয়তা আরো বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ সেনা সদস্যদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনে চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন সেনা সদস্য এমএস নাওয়ের কাছে এমন অভিযোগ করেছেন। এই পরিপ্রেক্ষিতে নৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হওয়ায় সামরিক বাহিনী থেকে অব্যাহতির আবেদনও বেড়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নৈতিক ও বিবেকের জায়গা থেকে আপত্তি তুলে সামরিক বাহিনী থেকে অব্যাহতির আবেদন করেছেন কয়েকজন সেনা সদস্য। এমএস নাওয়ের প্রতিবেদনে বলা হয়, অপারেশন এপিক ফিউরিতে অংশ নেয়া এক সেনা সদস্যের দাবি, তাকে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তাকে বলা হয়, সেতুর মতো স্থাপনাগুলো ডুয়াল ইউজ, অর্থাৎ বেসামরিক ও সামরিক দুই কাজেই ব্যবহৃত হয়, তবে এমন স্থাপনা নির্দিষ্ট পরিস্থিতিতে বৈধ সামরিক লক্ষ্য হতে পারে।
অপারেশন সাউদার্ন স্পিয়ার নিয়েও উদ্বেগ জানিয়েছেন দুই সেনা সদস্য। তাদের দাবি, মাদকবাহী বলে চিহ্নিত নৌযানে হামলার ক্ষেত্রে গোয়েন্দা তথ্য ও হামলার যৌক্তিকতা নিয়ে তাদের সন্দেহ ছিল। তাদের আশঙ্কা, এসব অভিযানে নিরীহ বেসামরিক মানুষ ও জেলেরা নিহত হয়ে থাকতে পারেন। সাবেক লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং বলেন, সামরিক সদস্যরা এমন একটি কারণের জন্য লড়াই করতে চান যে কারণকে তারা বিশ্বাস করেন। তার মতে তাদের আন্তর্জাতিক আইন ভঙ্গের নির্দেশ দেওয়া উচিত নয়। হার্টলিং আরও বলেন, কনসিয়েন্সাস অবজেক্টর আবেদনের সংখ্যা বছরে প্রায় 50 থেকে সাম্প্রতিক অভিযানের পর 140-এ পৌঁছেছে, যা তার কাছে বিস্ময়কর। সাবেক সেনা সদস্য পল রিকফের মতে, সামরিক বাহিনীতে এখন শুধু জুনিয়র সদস্য নয়, 1 দশকের বেশি সময় দায়িত্ব পালন করা সদস্যরাও বিবেকের কারণ দেখিয়ে অব্যাহতি চাইছেন। তার অভিযোগ, হেক্সেত ও ট্রাম্প সামরিক বাহিনীতে বড় পরিবর্তন আনতে যে নীতি অনুসরণ করছেন তার প্রভাব সেনাদের উপর পড়ছে। এদিকে সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর কাউন্টার টেরোরিজম সামান্থা ভিনোগ্রাড ইরান যুদ্ধের পাশাপাশি রাশিয়া ও নর্থ কোরিয়ার মতো নিরাপত্তা ইস্যুতেও আমেরিকার কৌশল নিয়ে সতর্কতার কথা বলেছেন। তিনি বলেন, বৈরী দেশের সঙ্গেও উপযুক্ত চ্যানেলে যোগাযোগ রাখা প্রয়োজন। তবে হেক্সেতের বক্তব্যে সেনাদের দায়িত্ব ও আত্মত্যাগের ওপর জোর দেওয়া হয়েছে। অ্যাবিগেট হামলার দায়িত্ব পালনকারী মেরিনদের সম্মান জানিয়ে তিনি বলেন, তারা নিজেদের সহযোদ্ধা ও হাজারো নিরীহ মানুষের সুরক্ষার জন্য ঝুঁকি নিয়েছিলেন। The world witnessed the absolute best of America standing in the gap to defend our country. যুদ্ধের নৈতিক বৈধতা, বেসামরিক প্রাণহানি এবং দীর্ঘমেয়াদী সামরিক মোতায়েন নিয়ে সেনাদের উদ্বেগ এখন বাহিনী ছাড়ার আবেদনের বৃদ্ধির মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠছে। কান্ট্রি মিউজিকের কিংবদন্তি শিল্পী ডলি পার্টনের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে। 80 বছর বয়সে এই সঙ্গীত তারকার বিদায়ে বিভিন্ন দেশের সরকার প্রধান, হলিউড তারকা থেকে শুরু করে সাধারণ ভক্তরা শ্রদ্ধা জানাচ্ছেন। লন্ডনের পিকাডিলি সার্কাসের ডিজিটাল স্ক্রিন এবং জন্মস্থান টেনেসি সবখানেই তাকে স্মরণ করা হচ্ছে। পাশাপাশি বিশ্বজুড়ে ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে তার অনবদ্য সঙ্গীত ও মানবিক কাজের প্রভাব। মঙ্গলবার 80 বছর বয়সে মারা যান কিংবদন্তি কান্ট্রি সঙ্গীত শিল্পী ডলি পার্টন। তার মৃত্যুতে সঙ্গীত, মানবিক কাজ ও বিভাজন দূর করার ক্ষমতা স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্ত, সহশিল্পী ও বিশ্ব নেতারা। প্র্যাকটিক্যাল ম্যাজিক 2 এর ইউরোপিয়ান প্রিমিয়ারে অভিনেত্রী নিকোল কিডম্যান তাকে ভালোবাসার প্রতিমূর্তি বলে স্মরণ করেন। She was one of a kind and there'll be nobody like her. There never has been, there probably never will be again. পার্টনের সঙ্গে কাজ করা অভিনেত্রী স্যান্ড্রা বুলক বলেন, জীবনদশায় যথেষ্ট মূল্যায়ন পাননি পার্টন। But she was someone that was absolutely underrated, and only in her absence does everyone realize how brilliant she was. অভিনেত্রী স্টকোর্ট চ্যানিং পার্টনকে মানুষ ও শিল্পী হিসেবে পরিপূর্ণ ও ডায়ান ওয়েস্ট তাকে আইকন হিসেবে অভিহিত করেন। Iconic. I don't know. As a human being and as a performer, and she was so intelligent and brilliant. অভিনেত্রী মেইসি উইলিয়ামস বলেন, চেহারার বিচারে কাউকে মূল্যায়ন না করার বার্তাটিই ছিল পার্টনের সবচেয়ে বড় শক্তি। She always spoke about how real her personality is and how she didn't want to be judged for the way that she looked. শোকে আচ্ছন্ন পার্টনের নিজ স্টেট টেনেসির সোভিয়ার কাউন্টিও। স্থানীয় আদালত ভবনের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শত শত মানুষ। সেভিয়ার কাউন্টির মেয়র ল্যারি ওয়াটার্স জানান, বিশ্বজুড়ে খ্যাতি পেলেও পার্টন কখনো শিকড় ভোলেননি। No matter how famous she became, she never forgot where she came from. পার্টনের নিজ শহরের মানুষের কাছেও তার মৃত্যু ছিল ব্যক্তিগত ক্ষতি। She was so special. And I'm blessed to be from Sevier County. It's pretty clear to see how much she meant to this area, so, I mean, one of a kind human being, honestly. জর্জিয়ার রিঙ্গোল্ড শহরের স্মৃতিচিহ্ন ফুল ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান ভক্তরা। So the past day has been a real struggle for us as a household because she is my daughter's hero. Dolly was an icon that was multi-generational, but also Dolly blurred all the political and messy lines that are in the world now. I think, to me, Dolly was a legend of this town. ব্রিটেনের পিকাডিলি সার্কাসের বিশাল পর্দায়ও শ্রদ্ধা জানানো হয় পার্টনকে। লন্ডন ভিত্তিক ব্যান্ড দ্য ডাম ব্লন্ডসের লিলি ওয়ালসওয়ার্থ বলেন, পার্টনের এই আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কঠিন। Once occurred to me that Dolly Parton might be mortal. I just thought she would live forever. মানুষের হৃদয়ে ডলির ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে বলে মনে করেন দ্য ডলি শো এর ক্যালি ওব্রায়েন। But I know that her legacy is going to live on, and she's
loved by millions of people around the world. কান্ট্রি মিউজিক বিশেষজ্ঞ বেলেন লিওনার্ড এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বজুড়ে কান্ট্রি সংগীত ছড়িয়ে দিতে সেতু হিসেবে কাজ করেছেন বার্টন। Storytelling. She could take a subject matter or a very specific personal situation like Jolene and make that resonate with people around the world. শিশু শিক্ষা কর্মসূচিতে পার্টনের অবদানের কথা স্মরণ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। Through and the books that went into communities across Britain. What a legacy to leave. অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনিও আলবানিজেও পার্টনের মৃত্যুতে শোক প্রকাশ করেন। There'll be a lot of broken hearts in Australia today, and may I just say that Dolly Parton, I'm sure, will rest in peace. She lived loudly. 6 দশকের ক্যারিয়ারে 11টি গ্র্যামি অ্যাওয়ার্ড, লাইফ টাইম অ্যাচিভমেন্টস সহ জোলেইন ও আই উইল অলওয়েজ লাভ ইউর মতো কালজয়ী গান উপহার দিয়েছেন এই কিংবদন্তি। কানাডার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বাণিজ্য যুদ্ধ দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলছে বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক সেনেটর এড মার্কি। তিনি দাবি করেছেন, ট্রাম্পের শুল্ক নীতিতে শুধু ব্যবসা নয়, কানাডার সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেন, আমেরিকান পণ্যের উপর বিভিন্ন ধরনের বাণিজ্যিক বাধা আরোপ করছে কানাডা। তিনি দাবি করেন, কানাডার নীতির কারণে আমেরিকান শিল্প ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডেমোক্রেটিক সেনেটর এড মার্কি বলেন, ম্যাসাচুসেটসের ছোট ব্যবসাগুলোর অনেকগুলোই কানাডার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের উপর নির্ভরশীল। তার মতে, কানাডার ওপর নতুন শুল্কের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশ থেকে আমদানিতে শুল্ক, বাড়তে থাকা জ্বালানি ও স্বাস্থ্যসেবা ব্যয়ও এসব ব্যবসার উপর চাপ তৈরি করছে। অন্যদিকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, এই মুহূর্তে আমেরিকা ও কানাডার মধ্যে কোনো বাণিজ্য আলোচনা চলছে না। তবে তিনি সতর্ক করেন, কানাডার পাল্টা শুল্ক আরোপের পর তারা বসে থাকবেন না। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অবশ্য কানাডার নীতির কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, কানাডা দুগ্ধপণ্য, কাঠ, অ্যালুমিনিয়াম ও স্টিল সহ বিভিন্ন আমেরিকান পণ্যের ওপর বাধা আরোপ করছে। তিনি কানাডাকে প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রেও আমেরিকার ওপর অতিরিক্ত নির্ভরশীল বলে অভিযোগ করেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষক চার্লি সাইটস মনে করেন, ট্রাম্পের কানাডা নীতির অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি রাজনৈতিক মূল্য দিতে হতে পারে রিপাবলিকানদের। তার মতে, মেইন, মিশিগান ও আইভার মতো গুরুত্বপূর্ণ স্টেটে বাণিজ্য যুদ্ধের প্রভাব নির্বাচনে পড়তে পারে। অন্যদিকে দ্য নেশনের নির্বাহী সম্পাদক জন নিকোলস বলেন, কানাডায় ট্রাম্পের নীতি নিয়ে মানুষের মধ্যে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে। তার মতে, কানাডার মানুষ আমেরিকান রাজনীতি খুব ঘনিষ্ঠভাবে অনুসরণ করে এবং মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের কানাডার সঙ্গে সংঘাতে জড়ানো দেশটির রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। নিকোলসের মতে, বাণিজ্য যুদ্ধের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি প্রতিবেশী দেশটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ট্রাম্পের নীতির কারণে কানাডায় এমন রাজনৈতিক পরিবর্তন তৈরি হচ্ছে যা শেষ পর্যন্ত আমেরিকার জন্য সমস্যার কারণ হতে পারে। কানাডার সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য বিরোধ এখন অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী কৌশল নিয়ে রিপাবলিকান পার্টির ভেতরে উদ্বেগ বাড়ছে। দ্য আটলান্টিক এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় ও প্রার্থী কেন্দ্রিক ইস্যুর বদলে ট্রাম্প নিজের প্রশাসনের অর্জনকে সামনে রেখে টেলিভিশন বিজ্ঞাপন চালানোর পরিকল্পনা করছেন। এর মাধ্যমে অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা, উৎপাদন বৃদ্ধি ও অন্যান্য সাফল্যের কৃতিত্ব নিজের দিকে টানতে চান তিনি। তবে রিপাবলিকান কৌশলবিদদের একাংশ আশঙ্কা করছেন, ট্রাম্পকে ঘিরে নির্বাচনী কৌশল নেওয়া হলে প্রার্থীদের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে নিজের নেতৃত্ব ও রাজনৈতিক অর্জনের ওপর এক ধরনের গণভোটে পরিণত করার কৌশল নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই কৌশলই এখন রিপাবলিকান পার্টির ভেতরে অস্বস্তি ও মতবিরোধের তৈরি করেছে। দ্য আটলান্টিকের প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সমস্যা ভিত্তিক প্রচারণার পরামর্শ প্রত্যাখ্যান করে নিজের অর্জন নিয়ে টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে নির্বাচনকে তার পক্ষে কেন্দ্রীভূত করার সিদ্ধান্ত নিয়েছেন। টেক্সাসের ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া রিপাবলিকান পার্টির প্রথম মিড টার্ম কনভেনশন এবং ট্রাম্পের এই আত্মকেন্দ্রিক কৌশল নিয়ে দলের কৌশলবিদদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে, যেখানে অনেক প্রার্থী ও আইন প্রণেতা ট্রাম্পের এই কৌশল ও আয়োজন থেকে দূরত্ব বজায় রাখতে চাইছেন।
রাজনৈতিক বিশ্লেষক কর্নেল বেলচার বলেন, ট্রাম্প সবকিছু নিজের দিকে ঘুরিয়ে দিয়ে মধ্যবর্তী নির্বাচন পরিচালনা করতে চাইছেন, যা জীবনযাত্রার ব্যয় নিয়ে সাধারণ মানুষের বাস্তব সংগ্রামের সাথে পুরোপুরি অসঙ্গতিপূর্ণ। তার মতে এমন কৌশল ডেমোক্রেটিক পার্টির জন্য নির্বাচনে বড় সুযোগ তৈরি করবে। রাজনৈতিক বিশ্লেষক চার্লি সাইক্সও মনে করেন, ট্রাম্প ক্রমেই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। রিপাবলিকান পার্টির কৌশলী নির্বাচনী পরিকল্পনাকে ট্রাম্প বরং নষ্ট করছেন বলে মন্তব্য করেন তিনি। আরেক রাজনৈতিক বিশ্লেষক মলি জং ফাস্ট বলেন, ট্রাম্পের বিভিন্ন নীতি এবং টেক জায়ান্টদের সাথে ঘনিষ্ঠতার কারণে মেগা ভোটার ও দলের নীতি নির্ধারকদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে, যা সাধারণ ভোটারদের ভোট কেন্দ্র থেকে দূরে রাখতে পারে। বিশ্লেষকদের মতে নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য এবং অর্থনীতি নিয়ে উদ্বেগের মধ্যে ভোটারদের একটি বড় অংশ ট্রাম্প প্রশাসনের অর্জনের চেয়ে স্থানীয় দৈনন্দিন সমস্যার সমাধান বেশি প্রত্যাশা করছে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী এসব বিষয়ে ডেমোক্রেটরা তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এরই মধ্যে কানাডার সাথে চলমান বাণিজ্য যুদ্ধ রিপাবলিকানদের জন্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।